বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ৩৫% শুল্ক কার্যকর হলে বড় ধাক্কা লাগবে দেশের রপ্তানি আয়, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি আর উৎপাদন বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। ৩৫% শুল্ক আরোপকে অযৌক্তিক বলে মন্তব্য অর্থ উপদেষ্টার। আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে বাণিজ্য উপদেষ্টা আর সচিব। মামলা জটিলতায় থমকে গেছে পাবনার ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের কাজ। অনিশ্চয়তায় ১৫০০ কোটি টাকার প্রকল্পের ভবিষ্যৎ। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যুক্তরাষ্ট্রের ধার্য করা ৩৫% শুল্ক কার্যকর হলে বড় ধাক্কা লাগবে দেশের রপ্তানি আয়ে, বলছেন এদেশি উদ্যোক্তারা। তারা বলছেন এতে টিকে থাকা কঠিন হবে তাদের জন্য। এমন অবস্থায় সঠিক পরিকল্পনা, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি আর উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় যুক্ত হতে গেল কয়েক বছর ধরে অর্থনীতির নানামুখী চাপে আছে বাংলাদেশ। এমন সময়ই বাংলাদেশের সাথে $৬ বিলিয়ন বাণিজ্য ঘাটতি কমাতে নতুন করে চাপে ফেলছে যুক্তরাষ্ট্র। উদ্যোক্তারা বলছেন নতুন শুল্ক হার কার্যকর হলে বড় ধাক্কা লাগবে দেশের রপ্তানি আয়ে। আমি মনে করি ৩৫% শুল্ক এটা বাংলাদেশের জন্য বড় ধাক্কা হবে। আমাদের যে এক্সপোর্ট তার গ্রোথ থেমে যাওয়ার একটা পসিবিলিটি আছে। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান তারা যদি শুল্ক ফ্যাসিলিটি বাংলাদেশ থেকে বেশি পায় এবং আমাদেরটা বেশি হয়, তাহলে সেখানে একটা আমাদের এক্সপোর্ট করার গ্রোথ হতে বা কমার একটা টেন্ডেন্সি থাকে। প্রধান উপদেষ্টার কাছে মার্কিন প্রেসিডেন্টের দেয়া চিঠিতে আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা বাংলাদেশি সব পণ্যে যে অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপের কথা বলা হয়েছে তা কার্যকর হলে মোট শুল্ক দাঁড়াবে ৫০%। অর্থনীতিবিদরা বলছেন এতে চীন, কম্বোডিয়া কিংবা ভিয়েতনামের মতো দেশগুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। ৩ মাস পরে এই আলাপ আলোচনার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে প্রাথমিকভাবে যে ৩৭% ট্যারিফ বসানো হয়েছিল অতিরিক্ত, সেটা কেবলমাত্র 2% কমিয়ে ১ আগস্ট থেকে সেটা ৩৭ থেকে ৩৫%-এ করা হচ্ছে। অবশ্যই এটা তো বাংলাদেশের রপ্তানির জন্য খুবই একটা বড় বিপর্যয় ডেকে আনবে। বিশেষত আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ ছিল, যাদের সাথে আমরা গত ৩ মাসে 10%-এর একটা সমপর্যায়ে আমরা ছিলাম। শুল্ক বাধা দূর করতে সঠিক পরিকল্পনা, প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি আর উৎপাদন বাড়ানোর উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। এরকম একটা অবস্থায় আমাদের যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা আছে এলডিসির, সেটাও আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গেলে উৎপাদনশীলতা বাড়াতে হবে। উৎপাদনশীলতা যদি আমরা বাড়াতে পারি তাহলে এই শুল্ক যেটা পড়েছে, আমি উৎপাদন খরচ কমিয়ে শুল্কের যে অভিঘাত সেটাকে কিন্তু আমি প্রশমিত করতে পারি। সুতরাং সেদিকটাতেও আমাদের নজর দিতে হবে। রপ্তানি আয় বাড়াতে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের বাজারের দিকে না তাকিয়ে নতুন বাজার সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশি পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ৩৫% শুল্ক আরোপকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান বিষয়টি সমাধানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি সংস্থার সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এদিকে বাণিজ্য সচিব জানিয়েছেন আগামী ১০ ও ১১ জুলাই ওয়াশিংটনে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছরের ৩ এপ্রিল বিভিন্ন দেশের পণ্য রপ্তানির উপর নতুন করে শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় বাংলাদেশি পণ্যের উপর অতিরিক্ত ৩৭% শুল্ক নির্ধারণ করা হলেও তা ৩ মাসের জন্য স্থগিত রাখা হয়েছিল। তবে সেই সময়সীমা শেষ হবার একদিন আগেই সোমবার মাত্র 2% কমিয়ে বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে কি ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে শুরু হয় আলোচনা। তবে অর্থ উপদেষ্টা বলছেন এই সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট। আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না, কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করেছে, এটা 14টা দেশের একই বলেছে।
14 দিনের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। উপদেষ্টা জানান, শুল্ক হার নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তাতে যোগ দেবেন বাণিজ্য সচিবও। বলেন, শুল্কের ব্যাপারে এবার 1-to-1 আলোচনা হবে। প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, এটা USTR এর সাথে যখন আলাপ করবে, উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। যুক্তরাষ্ট্রে যাবার আগে বাণিজ্য সচিব বলেন, বাংলাদেশ যেন কোনো বাড়তি সমস্যায় না পড়ে সে বিষয়টি মাথায় রেখে কাজ করছে সরকার। গতকালকে যে 35% একটা চিঠিটা হবে, এটা আমরা আশা করি না। বাংলাদেশের জন্য প্রধান বিবেচ্য হলো আমাদের বাণিজ্য স্বার্থ সংরক্ষণ করা এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের যে এক্সিস্টিং বাণিজ্য আছে সেই বাণিজ্যটা রক্ষা করা। আর আমাদের কাছে তারা কিছু চেয়েছে, সেটা হলো শুল্ক কমানো পর্যায়ক্রমে, এবং শুল্ক, ভ্যাট, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, এগুলো যেন আমরা কমাই, সেই ধরনের প্রস্তাব তারা করেছে। আমরা সেটা এনবিআর এর সাথে কনসালটেশন করার পরে, এনবিআর এবং সরকারের অন্য অংশের সাথে কনসালটেশন করে সে ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিব। আজকে যে ডকুমেন্ট পেয়েছি তাতে যা ছাড় চেয়েছে তারা, সেগুলো আমরা অবশ্য আগেই প্রমিস করেছি, এবং সেগুলোর উপরে এমনিতেও আমাদের ডিউটি খুব কম, যেমন হুইট, সয়াবিনস এবং এয়ারক্রাফট, আদার মেশিনারি, যেগুলোর উপরে এমনিতেই ডিউটি রেট খুব কম। যুক্তরাষ্ট্রের বোয়িং কেনার ব্যাপারে আলোচনা চলছে জানিয়ে সচিব বলেন, এয়ারক্রাফট, যানবাহন ও যন্ত্রপাতি ছাড়াও সয়াবিন ও তুলার আমদানি বাড়াতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জাহেদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। একের পর এক মামলা আর আদালতের নিষেধাজ্ঞায় থমকে গেছে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের শহরাংশের কাজ। মাত্র 1 মাসের ব্যবধানে দায়ের হয়েছে আরও 10টি মামলা। এ নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো 108টিতে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি না হলে অনিশ্চিত হয়ে পড়বে 1,500 কোটি টাকার এই প্রকল্পের ভবিষ্যৎ। তবে এসব মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। শহীদুল ইসলামকে সাথে নিয়ে উৎপল মির্জা রিপোর্ট। 110 কিলোমিটার দৈর্ঘ্যের ইছামতি নদী পুনরুদ্ধার প্রকল্পের সবচেয়ে বড় বাজেটই বরাদ্দ রয়েছে জেলা শহরের 5 কিলোমিটার অংশে। এ অংশে নদী খননের পাশাপাশি নদীর প্রবাহে বাধা সৃষ্টিকারী 23টি ব্রিজ ভেঙে পুনর্নির্মাণ, নদীর দুধারে 10 কিলোমিটার ওয়াকওয়ে, 56টি ঘাট বাঁধানো, পার্ক সহ নানা সৌন্দর্য বর্ধনের কাজ। অথচ এসব কাজের মূল প্রতিবন্ধকই হচ্ছে প্রভাবশালী দখলদারদের মামলা নিষ্পত্তি তো দূরের কথা, উপরন্তু মাত্র 1 মাসের ব্যবধানেই মামলার সংখ্যা 98 থেকে বেড়ে দাঁড়িয়েছে 108টিতে। এসব মামলার বলে এখনো বহাল তবিয়তে টিকে আছে ইছামতির দুধারের বড় বড় অবকাঠামো, যেখানে টাঙানো হয়েছে আদালতের নিষেধাজ্ঞার বড় বড় সাইনবোর্ড। দীর্ঘ 2-3 মাস ধরে এই কাজ এখানেই করছে, কিন্তু শহরের ভিতরে যাচ্ছে না। অথচ 2018 সালে উচ্চ আদালতে এ নদীর সকল মামলা খারিজের পর নিম্ন আদালতে এসব মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আইনজীবীরা। নদীর জায়গাটাকে দখল করে নিয়ে কোনো প্রকারের কাগজ সৃষ্টি করে এটা করেছে, যেটা আইনত অচল, এবং এ ব্যাপারে অনেকগুলো মামলা হয়েছিল। আমার জানার মতো বেশ কয়েকটা মামলা হয়েছিল, যেগুলো উচ্চতর আদালত থেকে নিষ্পত্তি হয়ে গেছে। নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও তারা আবার নতুন করে এখানে মামলা করছে, সেটা আইনের চোখে অচল। মহামান্য হাইকোর্ট সিএস রেকর্ডীয় যে সমস্ত সম্পত্তি সিএস রেকর্ডে নদী ছিল, সেই সমস্ত জমিগুলো SARSBS রেকর্ড ব্যক্তি মালিকানায় হলেও ওই রেকর্ডগুলো হাইকোর্টের রায়ে বাতিল বলে গণ্য হবে মর্মে রিট পিটিশনের রায়ে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চারিদিকে চলছে ইছামতি নদী খননের মহোৎসব। অনেক স্থানেই আবারও প্রাণ ফিরে পেয়েছে একসময়ের মৃতপ্রায় নদীটি। অথচ মধ্য শহরের চিত্র ভিন্ন। ময়লা আবর্জনায় ভরে আছে নদীটি, বন্ধ মধ্য শহরের পানি ও পয় নিষ্কাশন। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। তো 22 তারিখে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছে। আমরা আশা করছি দ্রুতই মামলাসমূহ নিষ্পত্তি হবে এবং আমরা ইয়াতে কাজ শুরু করতে পারবো। বিগত সময়ে বারবার ইছামতি পুনরুদ্ধারের উদ্যোগ ভেস্তে গেলেও এবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে এ কাজ বাস্তবায়িত হয় আশাবাদী স্থানীয়রা। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।
সামাজিক ব্যবসা খাতে ব্যাংকগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতি সহায়তার সাথে আইন প্রয়োজন বলে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি। ব্যাংকের CSR ফান্ডকে এ খাতে যুক্ত করার পরামর্শ উঠে আসে আলোচনায়। মঙ্গলবার সামাজিক ব্যবসায় ব্যাংক খাত শীর্ষক আলোচনায় এসব বিষয় উঠে আসে। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা এগিয়ে গেলেও এ খাতের উদ্যোক্তারা ব্যাংকিং খাত থেকে তেমন সহায়তা পান না। বাংলাদেশেও সামাজিক ব্যবসায় ব্যাংকের অবদান কত তার কোনো সুনির্দিষ্ট হিসেব নেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের গবেষণা বলছে, দেশের সামাজিক ব্যবসায় ব্যাংকিং খাতকে সরাসরি যুক্ত করতে নীতি সহায়তা প্রয়োজন, একই সাথে আইনের বাধ্যবাধকতাও জরুরি। সোশ্যাল বিজনেসের মেইন ফিলসফিটা হচ্ছে যে প্রফিট, উই মাস্ট মেক দ্য প্রফিট, কিন্তু নট বাই স্যাক্রিফাইসিং দ্য ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। সো এই ক্ষেত্রে টুমোরো আমাদেরকে যেতে হবে। তো আমরা আশা করছি এই রাউন্ড টেবিল ডিসকাশনের মাধ্যমে ব্যাংকগুলো চলে আসবে এক্ষেত্রে ফাইন্যান্সিংয়ের জন্য। তবে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এই জন্য একটা রেগুলেশন দরকার, যেটা বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিংয়ের জন্য দিতে পারে, আর মিনিস্ট্রি যেটা করতে পারে সেটা হচ্ছে সোশ্যাল বিজনেসের জন্য একটা রেগুলেশন দিতে পারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকের CSR ফান্ডকে সামাজিক ব্যবসা খাতের সাথে যুক্ত করা যায় কিনা সেটা পর্যালোচনা হতে পারে। সব বিজনেসই সোশ্যাল বিজনেসের অংশ হতে পারে এবং ধীরে ধীরে হয়তো একটার পর একটা আমরা সম্পাদন করি, হয়তো নেক্সটে আমরা সবগুলো একসাথে করা যায় কিনা সেটা বিষয়গুলো দেখতে পাই। আমাদের কমার্শিয়াল বিজনেসের মেইন অবজেক্টিভ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। যেখানে একটা কমার্শিয়াল ব্যাংকে 1% ডিভিডেন্ড কমে গেলে এমডি চাকরি চলে যায়, এমডি চাকরি নিয়ে টার্নারি হয়, সেখানে উইথাউট আর্নিং এনি প্রফিট, টু হোয়াট এক্সটেন্ট ইট উইল কাম টু সুইটেবল, ইটস এ কোশ্চেন। এনজিওগুলো ভর্তুকি নিয়ে চললেও সামাজিক ব্যবসায় ভর্তুকি দিতে হয় না বলে জানায় এ খাতের প্রতিষ্ঠান গ্রামীণ শক্তি। এনজিওরা কিন্তু আপনাদের কমার্শিয়াল ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, ঋণ নিয়ে তারা কিন্তু আবার এটা বিনিয়োগ করতেছে, ফেরত দিচ্ছে। ব্যাংকে মালিকানা একটা বড় পয়েন্ট, মালিকার তো চাকরির বেশি লাভ, আর ডিভিডেন্ড ছাড়া বা প্রফিট ছাড়া। এখানে সামাজিক ব্যবসা একটা কথা স্যারে বলছে, এটা ইকোনমিক্যালি সাস্টেনেবল হইতে হবে এবং ফাইন্যান্সিয়ালি, তবে প্রফিট উইল ফ্লো ব্যাক অ্যাজ ইকুইটি ফর দ্য এক্সপানশন অফ দ্য কোম্পানি। অনানুষ্ঠানিক খাতে বেকার সমস্যা দূরীকরণে সামাজিক ব্যবসা কাজ করছে বলেও উঠে আসে আলোচনায়। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক DSC-X 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৮১-তে। বেচা কেনা হয়েছে ৬০১ কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১৯১টির, আর অপরিবর্তিত আছে ৪৯টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট নিম্নগতি নিয়ে তার লেনদেন শুরু করে। দিনের পুরোটা সময় জুড়ে বিনিয়োগকারীদের মধ্যে বাই এবং সেল করার প্রবণতা লক্ষ্য করা যায়, কিন্তু দিনের শেষ ভাগে এসে বিনিয়োগকারীদের মধ্যে বাই করার প্রবণতা বৃদ্ধি হওয়ার ফলে দিন শেষে মার্কেট ৫.৪৭ পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে ১৫৮টি, কমেছে ১৯১টি এবং অপরিবর্তিত ছিল ৪৯টি কোম্পানির শেয়ার মূল্য। আজ মার্কেটে টোটাল টার্নওভার ছিল ৬০২ কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল ৪৮৬ কোটি টাকা এবং চলতি সপ্তাহের ২ দিনের এভারেজ টার্নওভার ছিল ৫৮৮ কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবের। আজকে এদের প্রায় ১৬ কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়ত ছিল মিডল্যান্ড ব্যাংক। ইন্ডেক্স বাড়ার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে বিকন ফার্মা। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি রহিমা ফুড এবং দ্বিতীয়তে পাচ্ছি তমিজুদ্দিন টেক্সটাইল। বাংলাদেশ সহ 14 দেশের উপর অতিরিক্ত শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে আবারও বাণিজ্য যুদ্ধকে উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও একই সঙ্গে আলোচনার পথও খোলা রেখেছেন তিনি। এ নিয়ে বিশ্ব অর্থনীতিতে আবারও অস্থিরতার শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। China 67%, that's tariffs. গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে এমন সব দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশকে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়ে প্রায় ১০০ দিন সময়ও দেন তিনি। গত ২রা এপ্রিল ঘোষণা করা অতিরিক্ত শুল্ক কার্যকরের জন্য যে সময়সীমা ট্রাম্প দিয়েছিলেন তা শেষ হচ্ছে ৯ জুলাই। তবে ট্রাম্প একটি নির্বাহী আদেশে এই সময়সীমা আনুষ্ঠানিকভাবে ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন। এতে মোট ১৪ দেশের ওপর
25 থেকে 40% হারে শুল্ক বসানোর কথা বলা হয়েছে। চিঠিগুলো চূড়ান্ত প্রস্তাব কিনা তা জানতে চাইলে ট্রাম্প জানান, কেউ অন্য প্রস্তাব দিলে তা তার ভালো লাগলে তিনি সেটাও করতে পারেন। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রধানদের কাছে পাঠানো প্রায় একই রকমের চিঠিতে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক দুর্ভাগ্যজনকভাবে পারস্পরিক স্বার্থের অনুকূল নয়। এ কারণেই 25% শুল্ক বসানো হবে। দেশগুলো পাল্টা ব্যবস্থা নিলে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এদিকে মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক আরোপের সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। আর দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলেছেন, সঠিক তথ্যের ওপর ভিত্তি করে 30% শুল্ক আরোপ হচ্ছে না। ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় এরই মধ্যে বৈশ্বিক অর্থনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাবে সোমবারই ধস নামে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে। নিউ ইয়র্কের প্রধান পুঁজিবাজারে মাত্র 1 ঘন্টার মধ্যে বড় ধরনের পতন দেখা দেয়। ডাও জোন্স সূচক পড়ে যায় 422 পয়েন্ট, নাসদাক সূচক ও S&P 500 সূচক যথাক্রমে 0.92 এবং 0.79% কমে যায়। যদিও মঙ্গলবার সকালে এশিয়ার শেয়ার বাজারগুলো চাঙা ভাব দিয়েই শুরু হতে দেখা গেছে। বিশ্লেষকরা বলছেন, এই পতনের পেছনে কেবল শুল্ক নয়, বরং আছে গভীর অনিশ্চয়তার প্রভাব। আমিনা লুসি, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।